খোলা বাজারে ডলারের দাম প্রতি $1 সমান 200 টাকা হওয়ার অপেক্ষায়, সম্ভবত এই সপ্তাহের শেষ নাগাদ সেটিতে পৌঁছাবে, অথবা হয়তো আরও কিছুদিন লাগতে পারে। কিন্তু পরিস্থিতি যে সেদিকেই যাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং এর কৃতিত্ব পুরোটাই প্রবাসীদের। রেমিটেন্স শাটডাউনের যে ফলাফল সেটি বাংলাদেশ হাড়ে হাড়ে টের পাচ্ছে। আমি যখন আজকে আলোচনা করছি তখন খোলা বাজারে ডলারের দাম 125 টাকা ছাড়িয়েছে বলে সংবাদ দিয়েছে প্রথম আলো। আমরা জানি না পরিস্থিতি কোন দিকে যাবে, কিন্তু প্রবাসীরা যেই হারে রেমিটেন্স শাটডাউনের বয়কটের ঘোষণাটা গ্রহণ করেছে এবং তারা যেভাবে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশে তারা টাকা পাঠাবে না আগামী অন্তত 3 থেকে 6 মাস, যতদিন না পর্যন্ত এর খুনের ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত তারা যে টাকা না পাঠানোর তাদের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞার যে প্রভাব বাজারে পড়তে শুরু করেছে এটি আপনাদের জানানোর জন্যই আলোচনা। এবং এই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে শেখ হাসিনার শাসন আমল কীভাবে ধাক্কা খাবে, অন্যান্য বিষয়ে তো ধাক্কা আছে, শুধুমাত্র অর্থের ধাক্কাটা কিভাবে, রেমিটেন্সের ধাক্কাটা কিভাবে সে মোকাবিলা করতে পারে সেটি নিয়েই আজকের আলোচনা। আজকে একটি সংবাদ বেরিয়েছে, সেটি হলো যে জুলাই মাসে, আমি যখন আলোচনা করছি 31শে জুলাই, অর্থাৎ এটি শেষ হয়েছে, সেই জুলাই মাসে মোট রেমিটেন্স কমে এসেছে $1 বিলিয়ন। লক্ষ্য করবেন, রেমিটেন্স যেত বাংলাদেশে $2 থেকে $1.25 বিলিয়ন, সেখানে জুলাই মাসে কমে গেছে $1 বিলিয়ন। তো জুলাই মাসে বাংলাদেশের ছাত্র আন্দোলন শুরু হয়েছে 15 তারিখের পর থেকে। 15 থেকে বেশ কিছুদিন ছিল, এবং তারপরে এখন আস্তে আস্তে সরকার সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করছে। তো এই 15 দিনে সরকারের $1 বিলিয়ন রেমিটেন্স লস। অগাস্ট মাসে এই সময়টুকু, অর্থাৎ 15 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশিদের ভিতরে রেমিটেন্স না পাঠানোর জন্য কোনো প্রতিজ্ঞা ছিল না। প্রায় 2.5 শতাধিক ঘোষিত লাশের রক্তাক্ত হাতের দাগ শেখ হাসিনার হাতে, ছিল না প্রবাসীদের কোনো ক্ষোভ, ছিল না প্রবাসীদের কোনো আক্ষেপ। রেমিটেন্স স্বাভাবিকভাবেই গিয়েছে। এখন অগাস্ট মাসে যদি প্রবাসীরা তাদের যে রেমিটেন্স না পাঠানোর যেসব দৃঢ় প্রতিজ্ঞা তারা কর্মসূচি পালন করছে সেটা যদি পালন করে, তাহলে জুলাই মাসে, অগাস্ট মাসেও যদি রেমিটেন্স $1 থেকে $1.5 বিলিয়ন কম যায়, আপনারা নিশ্চিত ধরে রাখেন যে তৃতীয় মাস থেকে শেখ হাসিনার পতনের ধ্বনি একেবারে খুবই মারাত্মকভাবে শোনা যাবে। জ্যাকসন হাইটসে আমি গিয়েছি, 4টা দোকানে আমি খোঁজ নিয়েছি ব্যক্তিগতভাবে, 4 জন বলেছেন যে না, তারা রেমিটেন্স আগের মতো পাঠাচ্ছেন না, সম্ভবত 25% করে তারা পাঠাতে পারছেন। দুটি কারণ, একটা হলো প্রবাসীরা দিচ্ছে না, আর একটা হলো যে এই টাকাটা যে ব্যাংকে যাবে সেই নিশ্চয়তা, ব্যাংক থেকে তারা টাকাটা তুলতে পারবে কিনা সেটি নিয়েও একটা বড় সংশয় তৈরি হয়েছে। কেন সংশয় তৈরি হয়েছে? কারণ ব্যাংকগুলোতে টাকা নেই কোনো, মানুষ ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে, সুতরাং নগদ যে টাকা সেই টাকা নেই। কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই সংবাদ দেখেছেন যে বাংলাদেশ ব্যাংক একদিনে এই সাম্প্রতিক ইস্যুতে সর্বোচ্চ ধার দিয়েছে ব্যাংকগুলোকে, প্রায় 26,000 কোটি টাকা, 26,000 কোটি টাকা, অর্থাৎ এটা প্রায় $2.2 বিলিয়ন হতে পারে। তো এই টাকা বাংলাদেশ ব্যাংক ধার দিয়েছে অন্যান্য ব্যাংকগুলোকে, এবং সেই টাকা ব্যাংকে যাওয়া মাত্রই মানুষ তুলে ফেলছে। সুতরাং রেমিটেন্স যে প্রবাসীরা পাঠাবে সেই রেমিটেন্স টাকা হিসেবে ব্যাংকে থাকবে কিনা, ব্যাংক সেই টাকা দিতে পারবে কিনা, এটি একটি বড় সংশয়ে পড়েছে প্রবাসীরা। এই দুটি কারণেই মূলত রেমিটেন্সের যে ফ্লো সেইখানে আঘাত আসছে। আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি যেন আপনারা বুঝেন যে কোথায় আপনারা আঘাতটা দিচ্ছেন সরকারকে। এখন এই আঘাত দেওয়ার প্রেক্ষিতে $1 বিলিয়ন কমেছে জুলাইয়ে, যদি অগাস্টে এরকম $2 বিলিয়ন কমে, নিশ্চিতভাবে শেখ হাসিনার যে প্রতি মাসের $2 বিলিয়ন করে গড়পত্তা রেমিটেন্স আয়, সেটি যখন ধরা খেতে শুরু করবে, শেখ হাসিনার আর হন্য হয়ে একেবারে দিশেহারা হওয়া ছাড়া উপায় থাকবে না। কেন থাকবে না? কেননা গত প্রায় 10 বছরে অ্যাভারেজ গড়ে প্রতি মাসে যদি $2 বিলিয়ন হয়, প্রতি 1 বছরে 12 মাসে $24 বিলিয়ন। $24 বিলিয়ন যদি আপনি 10 বছর হিসেব করেন, কোথাও কোথাও এটি বেড়েছিল। এক হিসেবে 240 থেকে 50 বিলিয়ন প্রবাসীরা পাঠিয়েছে। কোথায় গেছে এই টাকা? পদ্মা সেতু তৈরি করতে কত টাকা লেগেছে? মেট্রো রেল তৈরি করতে কত টাকা লেগেছে? রূপপুর পারমাণবিক প্রকল্প তৈরি করতে কত টাকা লেগেছে? এগুলো তো এই নগদ টাকা দিয়ে করে নাই। এগুলোর যে লোন সরকার নিয়েছে, সেই লোনও বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ, এখন প্রায় 132 থেকে 160 বিলিয়ন বৈদেশিক লোন। সেই লোনের পেমেন্ট দিতে হচ্ছে বাংলাদেশকে। লোনের পেমেন্ট দিতে যেয়ে তার ডলার শেষ হয়ে যাচ্ছে।
আগেই বলেছি যে আমাদের আদানির বিদ্যুৎ প্রকল্প যেটি আছে ঝাড়খণ্ডে, সেখানে গত 4 মাসের পেমেন্ট দিতে পারছে না বাংলাদেশ সরকার। এটি পঞ্চম মাসে পড়ল। বাংলাদেশ বিমান এবং অন্যান্য এয়ারলাইন্স চলাচলের জন্য যেই পেমেন্ট করতে হয় সেগুলো আটকে আছে বেশ কয়েক মাসের। এগুলো হচ্ছে ভিতরের কথা। অনেকেই বলবেন যে না, সরকার জানে এটা কিভাবে সামাল দিতে হয়। আমরাও জানি সরকার কিভাবে সামাল দিতে হয়, সেই সাথে আমরা এটাও জানি যে সরকারের অর্থনৈতিক ভাণ্ডার কেমন। আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখতে পাই, বুঝতে পারি, যখন আমাদের পকেটে পয়সা থাকে না, অনেক রকম চিন্তা আমাদের সংকুচিত করতে হয়। পয়সা যখন থাকে না তখন ডিপ্রেশন, হতাশা, মেজাজ সব কিছুই খিটখিটে হয়ে থাকে। পয়সা যখন থাকে না তখন অনেক চালের ভুল করি আমরা। অনেক বড় বড় প্রজেক্ট, অনেক বড় বড় পরিকল্পনা থেকে সরিয়ে আপাতত চাল ডাল কেনার জন্য যতটুকু আয় করা যায় সেই আয়ের ধান্দায় আমরা ব্যস্ত থাকি। আমার নিজের ক্ষেত্রেও তাই, একই কথা। দেশ চালানোটাও এটাই। পয়সা যখন না থাকে তখন দম্ভ, অহমিকা এবং বড় বড় স্বপ্ন, 2046 সাল, 2058 সাল, এগুলো সব বন্ধ হয়ে যায়। আপাতত চালিয়ে নেব কেমনে, শেখ হাসিনা আপাতত কেমনে চালিয়ে নেবেন সেই সমস্যায় পড়েছেন বলেই তিনি চীনে গেছেন, টাকা পাননি। ভারতে গেছেন, টাকা পাননি। সৌদি আরবে গেছেন, টাকা চাননি। শেষমেশ যাওয়ার কথা ছিল স্পেন এবং ব্রাজিল, সেখানেও যাওয়াটা হয়নি। শিক্ষার্থীরা তার যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছে আন্দোলন করে। আগামী দিনে কোথায় যাবে আমরা জানি না। তার যে ভরসা, রেমিটেন্স চোখ বন্ধ করে থাকলো, বছরে মাসে $2 বিলিয়ন, সেটি বন্ধ হয়ে গেলে তার আর অন্য কোনো পথ থেকে টাকা যদি না আসতে পারে, নিশ্চিতভাবে শেখ হাসিনা বিপদে পড়বে। টাকা যে নেবে ধার, সেই ধার নেওয়ার জন্য আবার তাকে যেতে হবে বিশ্বব্যাংক, ADB, এদের কাছে, IMF। তো তারা যখন ধার দেবে তারা দেখবে যে ধার পরিশোধ করার ক্ষমতা কতটুকু। ব্যক্তি জীবনেও আপনার পরিবার যদি কারোর কাছে ধার চায় 10,000 টাকা কিংবা 2 লাখ টাকা, সেই লোক দেখবে যে আপনি 2 লাখ টাকা, আপনার তো বাজার কোটা করারই টাকা থাকে না, আপনার নুন আনতে পান্তা ফেরোয়, আপনার চাল ধান চাষ হচ্ছে না, এর বাইরে যেটা হচ্ছে আপনার পরিবারে ভাইতে ভাইতে কলহ বিবাদ জড়িয়ে আছে, আপনার প্রতিদিন আপনার বাসায় মারামারি কাটাকাটি হচ্ছে, আপনি তাকে 2 লাখ টাকা ধার দেবেন কিনা? IMF শেখ হাসিনাকে 2 লাখ টাকা ধার দিবে কিনা? $2 বিলিয়ন, $10 বিলিয়ন, এগুলো নানান প্রশ্ন। এর বাইরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমার ধার পরিশোধ করার ক্যাপাসিটি, সক্ষমতা কি, সেটিকে বলে ক্রেডিট রেটিংস। আমি যখন খবর পড়ছি তার একদিন আগে S&P, বিশ্বের সর্ববৃহৎ এবং এটাকে কি বলে, সবচেয়ে গ্রহণযোগ্য যেই ক্রেডিট রেটিং কোম্পানি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ক্রেডিট রেটিং, আপনারা যখন বিদেশে থাকেন একটা ক্রেডিট কার্ড নিতে গেলে আপনার কি সোশ্যাল সিকিউরিটি দিয়ে তারা চেক করে যে আপনার পেমেন্ট হিস্ট্রি কি, আপনার ইনকাম কত, সেটির জন্য একটা যখন নির্দিষ্ট মাপ তারা দেখে, 700 থেকে 800 কিংবা 700 থেকে 750 কিংবা 800 আপনার ক্রেডিট পয়েন্ট, তখন বুঝে যে না, তাকে একটা ক্রেডিট কার্ড দেওয়া যায়। সরকারের ক্ষেত্রেও তাই। বিদেশ থেকে যখন আপনাকে কেউ বিলিয়নস অফ ডলার লোন দিবে, তখন আপনাকে দেখবে যে তার ক্রেডিট রেটিংস কি। সেই রেটিংস যেসব কোম্পানি নির্ধারণ করে, তার একটি হলো S&P, আরেকটা হলো মুডিস। এই মুডিস, S&P এবং আরেকটি কোম্পানি, 3টি কোম্পানি, তিনোটাই বাংলাদেশের ক্রেডিট রেটিং BB থেকে মাত্র Bতে নামে আনছে। 2 দিন আগের ঘটনা, বুঝতে পারছেন, মরার উপর খাড়ার ঘা। অর্থাৎ টাকা নেই, টাকার জন্য প্রধান যে সোর্স রেমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে প্রবাসীদের প্রচারণায়। দ্বিতীয় যে সোর্স, সেটা হলো যে বাইরে থেকে ধার দেনা করা, সেটিও চাপের মধ্যে পড়ছে, কারণ ক্রেডিট রেটিং কমে গেছে বাংলাদেশের। আর যারা ক্রেডিট লোন দিবে তারা দেখবে দেশের অভ্যন্তরের স্থিতিশীলতা কেমন। স্থিতিশীলতা যে নেই, সেটি একদিনেই বাংলাদেশের অন্তত 98% মানুষ শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে বুঝিয়ে দিয়েছে। আজকেও যখন আমি আলোচনা করছি, ছাত্রদের আন্দোলন তুঙ্গে, মাঠে কারফিউ শিথিল, কারফিউ উঠে যায় নাই, সেনাবাহিনীর সামনে তারা মিছিল করছে এবং এটা চলতেই থাকবে। এখনও বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ খুলে দেওয়ার মতো সামর্থ্য, ভয় সরকারের উঠে যায়নি। একবার চিন্তা করুন, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ খুলে দেবে, কি হবে? এই যখন রাজনৈতিক অবস্থা, তখন একটা সত্যিকারের অর্থেই প্রবাসীদের যে ধাক্কা, সেই ধাক্কা অনুভূত হচ্ছে দারুণভাবে। সেটুকু বলার জন্যই আজকের আলোচনা। আমি শেষ করব ছোট্ট একটা গল্প দিয়ে, যে রাহাত নামের যেই ছেলেটি মারা গিয়েছে ঢাকা শহরে, সে মিছিলে গিয়েছিল। দয়া ছেলে তার পরিবারকে একটা ইন্টারভিউ করেছে, আমি দেখেছি।
আমাদের ছেলেমেয়েরা যে কাজ করছে শহীদ.info নামে যে পেজটিতে আপনারা জানেন, এর মধ্যে বাংলাদেশের সকল শহীদদের নাম নিশানা মুছে ফেলতে চায় সরকার। আমাদের কিছু ছোট ভাই তারা নিজ উদ্যোগে নিজের পয়সা খরচ করে শহীদ.info নামে একটি ওয়েবসাইট করেছে। সেই ওয়েবসাইটে প্রত্যেকটা দিনই নতুন নতুন শহীদের নাম যুক্ত হচ্ছে। সেখানে দেখবেন রক্তমাখা চেহারার রাহাত, এই রাহাতের পরিবারকে ইন্টারভিউ করেছে ডয়েচে ভেলে। আমরা জানতে পারলাম যে তার বাবা একজন ইমিগ্রেন্ট, অর্থাৎ প্রবাসী। এই প্রবাসীর রক্তে ভেজা টাকা তিনি দেশে পাঠাতেন। তার পরিবারের অবস্থা খুব একটা ভালো না, আমি ছবি দেখলাম। কোনো মতে তারা একটা বস্তির জীবনযাপন হয়তো করছিল। সব টাকা পয়সা এই সন্তানের ভবিষ্যতের জন্য খরচ করেছেন তার বাবা মা, করছিলেন। উদ্দেশ্য একটাই যে এই সন্তান বড় হবে, পরিবারের হাল ধরবে। যারা মারা গেছে তাদের সবারই একই গল্প। এই গল্পটা, রাহাতের গল্পটা একটু অন্যরকম, এই কারণে আপনাদের সাথে শেয়ার করছি যে তার বাবা একজন ইমিগ্রেন্ট, অর্থাৎ প্রবাসী। রেমিটেন্সের উপরে সংসার চলত রাহাতদের, এবং রাহাতের পড়াশোনাও। রাহাত পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে শহীদ হয়েছেন। তার পরিবারের এখন কান্নার রোল। এখন রাহাতের বাবার মতো আপনারা যারা প্রবাসে আছেন, আমরা যারা আছি, যখন টাকা পাঠাতে যাব, প্রত্যেকটা টাকা যখন আপনি ভাববেন এই টাকাটা আপনি পাঠাচ্ছেন আপনার পরিবারের কাছে, না, এই টাকাটা যাচ্ছে শেখ হাসিনার ব্যাংকে। শেখ হাসিনার ব্যাংকে সেই ডলারটা দেখিয়ে তিনি বন্দুকের গুলি করছেন এবং আরও খুনের প্রস্তুতি নিচ্ছেন। শেখ হাসিনার এই খুনের মহোৎসব থামানো আপনার নৈতিক দায়িত্ব কিনা? রাহাতের বাবার জায়গায় আপনিও হতে পারতেন, সেটি আপনার নৈতিক দায়িত্ব কিনা? টাকা পাঠাচ্ছেন না তার অর্থ এই না যে আপনার টাকা আপনি কোনোদিন পাঠাবেন না। আপনার যখন বিচার আপনি পেয়ে যাবেন, নিশ্চয়ই 6 মাসের জমানো টাকা আপনি একদিনে পাঠাতে পারবেন। কিন্তু আপাতত প্রত্যেকটা দিন শেখ হাসিনার জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সময় শেখ হাসিনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি 1 টাকা পাঠানো যদি বন্ধ করেন, শেখ হাসিনার ভান্ডার থেকে $1 কমে যাবে। কেননা শেখ হাসিনার ডলার আয় করার জন্য 3টি রাস্তা, হিসাব, সহজ হিসাব। রেমিটেন্স $2 বিলিয়ন, গার্মেন্টস, যেই গার্মেন্টসের যদি $5 বিলিয়ন ইনকাম হয়, তাতে যায় সরকারের ভর্তুকি, আমদানি যাবৎ $3 বিলিয়ন, যায় হচ্ছে বিদ্যুতের ভর্তুকি, রপ্তানিতে শুল্ক ভর্তুকি, পণ্য পরিবহনের ভর্তুকি, সব ভর্তুকি মিলে যায়। মাসে যদি $5 বিলিয়ন আয় হয়, সেখানে $3 বিলিয়ন যায় আমদানি ব্যয়, অর্থাৎ কাঁচামাল, $1 বিলিয়ন যায় এসব ভর্তুকিতে, বাকি থাকে $1 বিলিয়ন। এক হিসেবে সরকারের সবচেয়ে বড় আয় হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স আপনি বন্ধ করছেন। গার্মেন্টস অস্থিরতায় গার্মেন্টসের আয় যেটা $1 বিলিয়ন করে লাভ, নেট মুনাফা, সেটি কমে আসতে থাকবে। আর তৃতীয় হচ্ছে বিদেশ থেকে যে লোন, যেই লোনটা সরকার পায়, এতে কিন্তু টাকায় পায় না, এটি পায় ডলারে। এই ডলারটা ব্যাংকে রেখে দেয়। 3 উপায়ে ডলার শেখ হাসিনার কাছে যায়, এর বাইরে আর কোথাও যাওয়ার সুযোগ নাই। রেমিটেন্স, পোশাক রপ্তানির আয় এবং লোন। লোন পাচ্ছে না শেখ হাসিনা, তার ক্রেডিট রেটিং নিচে। পোশাক রপ্তানির নেট আয় কমতে কমতে প্রায় $1 বিলিয়ন এসে পৌঁছেছে, খরচ খরচা বাদ দিয়ে। এবং রাজনৈতিক অস্থিরতায় পোশাক খাত চরম অনিশ্চয়তায়, আগামী দিনে কী পরিমাণ পোশাকের অর্ডার তারা পাবে নিশ্চিত না। আর রেমিটেন্স বন্ধ করছে প্রবাসীরা। ওদিকে মাঠে ছাত্ররা শেখ হাসিনার প্রত্যেকটা কর্মকাণ্ডের জবাব চাইতে শুরু করেছে। আমি যখন আজকে আলোচনা করছি, আজ জাস্টিস ফর মার্চ ফর জাস্টিস, ন্যায় বিচারের জন্য আদালতের সম্মুখে অভিযাত্রা চলছে। হাজার হাজার ছাত্র জনতা এরই মধ্যে যোগ দিয়েছে। আমি চট্টগ্রামের একটি ভিডিও দেখছিলাম। মাঠে ছাত্র জনতা শেখ হাসিনার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য মুখিয়ে আছে। প্রবাসীরা টাকা পাঠাচ্ছে না, রাজনৈতিক অস্থিরতায় পোশাক খাত আমদানি প্রায় বন্ধ, ক্রেডিট রেটিংস নিম্ন হওয়াতে শেখ হাসিনার আন্তর্জাতিকভাবে ঋণ সংগ্রহের রাস্তা বন্ধ হচ্ছে। শেখ হাসিনা কতদিন ক্ষমতায় থাকবে নির্ভর করছে এই সবগুলো ফ্যাক্টর কখন একযোগে তাকে প্রকাণ্ড পরিমাণ চাপে ফেলবে।
চাপে যে ফেলবে সেটি দৃশ্যমান। এরই মধ্যে প্রবাসীদের সম্মিলিত উদ্যোগে সেই চাপ অনুভূত হচ্ছে। আর 2 মাস 3 মাস যদি চালিয়ে নেওয়া যায়, শেখ হাসিনার এই দাম্ভিক সরকার, এই দাম্ভিক পতন নিশ্চয়ই সময়ের অপেক্ষা।